নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা শুরু করতে চলেছি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর আমাদের নতুন পথ চলা। কারেন্ট অ্যাফেয়ার্স অফ ২০২৪ এবং আজকে আমরা পয়লা এবং 1st অ্যান্ড 2nd জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। আমি গার্গী ২০১৯ ব্যাচে WBCS এক্সিকিউটিভ, বর্তমানে ব্যারাকপুর ১ এ অ্যাজ ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে পোস্টেড আছি। আমি তোমাদেরকে চেষ্টা করি, আমার খুব ছোট প্রয়াস তোমাদেরকে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে প্রস্তুতি তোমাদের, সেখানে তোমাদেরকে অল্প স্বল্প সাহায্য করার। সেই সাহায্য করারই একটা প্রচেষ্টা বলতে পারো এই ক্লাসটি। আমি ডেইলি ৯টাতে তোমাদের সাথে থাকি, চেষ্টা করি তোমাদের একটা অত্যন্ত বিরক্তিকর একটা বিষয় যেটা তোমাদের সাধারণত মনে থাকে না এবং আমারও থাকতো না, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা নিয়ে চর্চা করার। চর্চা ইন দ্য সেন্স, আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স এমনই একটা জিনিস, যেই জিনিসটাকে মুখস্থ করে বা মাগ আপ করে আমরা পারবো না। আমাদের যেটা করতে হবে যে আমাদের সেটাকে বারবার হ্যামারিং করে করে মনে রাখতে হবে এবং সেই হ্যামারিং করার কাজটাই আমি এখানে করি। আমি ডেইলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই, আমি তোমাদের উইকলি রিভাইজ করাই, আমি তোমাদের মান্থলি রিভাইজ করাই এবং ইয়ারলি রিভাইজ করাই এবং তার মাঝে মাঝে ছোটখাটো টেস্টও নিই। তো দিস ইজ অল অ্যাবাউট আমাকে তোমরা প্রত্যেক দিন রাত ৯টার সময় ইউটিউবে এই নোটবুক চ্যানেলে চলে আসবে এবং আমাকে তোমরা দেখতে পাবে। কোনো রকম পেড না, কোনো রকম টাকা পয়সার ব্যাপার নেই। ইট ইজ কমপ্লিটলি ফ্রি ফর অল। এবং এই ডেইলি ক্লাসের পিডিএফটা আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তুমি ডেইলি পিডিএফ পেয়ে যাবে, মান্থলি পিডিএফ পেয়ে যাবে, মানে যা যা আছে সমস্ত পিডিএফ পেয়ে যাবে। আরেকটা হচ্ছে, জাস্ট আমরা একটা বছরকে ফেলে এসেছি, একটু দুঃখে আছি আমরা সকলে। ২০২৪ আমাদের থেকে চলে গেছে। তো ২০২৪ এর যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোও কিন্তু আমরা সাথে সাথে রিভাইজ করছি। টপিক ওয়াইজ রিভাইজ করছি, লাইক বুকস অ্যান্ড অথর্স অলরেডি আমি ডিসকাস করেছি, তার পিডিএফ শেয়ার করা আছে। এরপরে আমরা ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, ইম্পর্টেন্ট এক্সারসাইজেস অফ ২০২৪, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স অফ ২০২৪, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স অফ ২০২৪, এগুলো এরকম টপিক ওয়াইজ ডিসকাস করব এবং একদম শেষে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বা টপ 200 অর 300 কারেন্ট অ্যাফেয়ার্স অফ ২০২৪ এভাবেও ডিসকাস করব। কোনো কিছু লেখার চাইলে আমার যদি সাজেশন চাও, তাহলে খাতা নিয়ে বসবে ডেইলি, একটু ছোট ছোট করে কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে নিজের মতো লিখে রাখবে এবং একটু একটু করে পাশে জায়গা রাখবে, যাতে সেই জায়গাটাতে এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা স্ট্যাটিক জিকে থাকে, সেটা যাতে তোমরা সেখানে নোট ডাউন করতে পারো। অন্য কালার দিয়ে লিখো, লাল দিয়ে লিখতে পারো, সবুজ দিয়ে লিখতে পারো, পার্পেল কালার দিয়ে লিখতে পারো, যাতে সেটা হাইলাইটেড হয়, যাতে তোমরা যখন সেটা রিভাইজ করবে ক্লাসটা, সেইটা যেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে স্ট্যাটিক পোর্শনটাও রেডি হয়ে যায়। ঠিক আছে? তো অন দিস নোট অ্যান্ড আই এম উইশিং ইউ সকলকে হ্যাপি নিউ ইয়ার বলার সাথে সাথে ক্লাসটা স্টার্ট করছি। 1st অ্যান্ড 2nd জানুয়ারি ২০২৫। আজকে আমাদের যদি প্রথম প্রশ্ন দেখি, তাহলে হচ্ছে, which city has launched climate mission aiming to become the world's first energy literate city? রিসেন্টলি কোন শহর একটা ক্লাইমেট মিশন লঞ্চ করেছে এবং এই মিশনটা লঞ্চ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ক্লাইমেট মিশন লঞ্চ করেছে এবং এই মিশনটা লঞ্চ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম এনার্জি লিটারেট শহর নিজেকে প্রমাণিত করা, মানে এনার্জি বিষয়ে সাক্ষর নিজেকে প্রমাণ করা। এটা বেসিক্যালি একটা রেকর্ড ক্লাস প্রিমিয়ার হচ্ছে। তোমরা হয়তো কমেন্ট করছো, আমি কমেন্ট দেখতে পাবো না, বাট কমেন্ট করে রেখো, আমি তোমাদের উত্তর অবশ্যই দিয়ে দেবো। তো সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে ইন্দোর। ইন্দোর কিন্তু বেসিক্যালি অন্যান্য শহরকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে যাচ্ছে, আমরা দেখছি। সবথেকে ক্লিনেস্ট সিটি ইন্দোর, তাই না? তো সেই ইন্দোরের নতুন প্রচেষ্টা হচ্ছে, এবার আমাকে হতে হবে বিশ্বের মধ্যে প্রথম এনার্জি সাক্ষর শহর এবং তার জন্য ক্লাইমেট মিশন লঞ্চ করছে ইন্দোর। এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে রিডিউস কার্বন এমিশন অ্যান্ড বিল্ড আ ক্লাইমেট কনসিয়াস কমিউনিটি। ঠিক আছে? কিভাবে করবে? মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার নানান সুযোগ, কমিউনিটিকে ডেভেলপ করা, কমিউনিটিকে অ্যাওয়্যার করা, এইগুলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই হচ্ছে এর প্রধান মানে পথ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। উইথ দ্য হেল্প অফ হুইচ রকেট ইসরো হ্যাজ সাকসেসফুলি লঞ্চড দ্য স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন
যেটা স্পেডেক্স, আমরা গত লাস্ট 1-2 দিন আগে পড়েছিলাম যে স্পেডেক্স মিশনটি কিসের সাথে যুক্ত, বা স্পেডেক্স মিশনের ফুল ফর্মটা কি? দ্য স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। বেসিক্যালি আমরা জানি ডক করা মানে কি, যখন কোনো নৌকাকে বা জাহাজকে আহ তটে এসে ডক করা হয়, তাই তো? তো এটাও ঠিক একই রকম, নৌকাকে রিপ্লেস করে দাও তুমি কোনো স্যাটেলাইট দিয়ে, এবং সেখানে হচ্ছে অরবিট, এই ধরো এই যে অরবিটস গুলো থাকে পৃথিবীর চারপাশে, এই অরবিট গুলোতে এক একটা স্যাটেলাইটকে এনে অরবিটের কোনো জায়গাকে বসিয়ে দেওয়া, দিস ইজ ডকিং। তো বসিয়ে দেওয়া মানে ডক করা এবং আনডক করার জন্য দুটো আলাদা আলাদা আহ ইয়ে থাকছে, তোমার যান থাকছে। তো এই ডকিং অ্যান্ড আনডকিং এর ক্ষেত্রে ভারত এবার নিজেকে প্রমাণিত করতে চলেছে, এবং সেই প্রমাণিত করার জন্যই এই স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন, যেটাকে আমরা শর্টে স্পেডেক্স বলছি। তো ইসরো রিসেন্টলি সাকসেসফুলি এই স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশনটা লঞ্চ করেছে উইথ দ্য হেল্প অফ পিএসএলভি C-50। ঠিক আছে? India, ISRO successfully launches Polar Satellite Launch Vehicle with two space docking experiment। একটা হচ্ছে স্যাটেলাইট SDX-01 যেটা চেসার, এবং একটা হচ্ছে SDX-02 যেটা টার্গেট। ঠিক আছে? এছাড়া 24টা অন্য রকমের পেলোডও থাকবে, এবং এটাকে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে। ঠিক আছে? তা দুটো তিনটে জিনিস মনে রাখবো। সেটা কি কি? স্পেস ডকিং এক্সপেরিমেন্ট, স্পেডেক্স এর ফুল ফর্ম কি? স্পেস ডকিং এক্সপেরিমেন্ট, ইট ইজ রিলেটেড টু ডকিং অ্যান্ড আনডকিং অফ স্যাটেলাইট ইন অরবিট। কে লঞ্চ করলো? ইসরো লঞ্চ করলো। ঠিক আছে? এবং কোন ভেহিকেলের মাধ্যমে লঞ্চ করলো? পিএসএলভি বা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল C-60 এর মাধ্যমে লঞ্চ করলো। ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু আ রিপোর্ট রিলিজড বাই ADR report, who has become the richest chief minister of India? একটু উত্তর পেয়ে যাই তোমাদের, তারপর আমি যাব নেক্সট। চলো, তো সঠিক উত্তর হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু। এন চন্দ্রবাবু নাইডু বর্তমানে অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার। উনি কিন্তু রিসেন্টলি একটা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম রিপোর্ট অনুযায়ী ভারতের মধ্যে সবথেকে বেশি ধনী যদি চিফ মিনিস্টার কেউ থাকেন, তিনি হচ্ছেন এন চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার উনি, এবং ওনার এখন নেট ওর্থ হচ্ছে 931 কোটি টাকা। সেইখানে সব থেকে পুয়ারেস্ট যদি সিএম বলি, তাহলে তিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি। ওনার টোটাল অ্যাসেট হচ্ছে মাত্র 15 লাখ টাকা। ঠিক আছে? এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই রিপোর্টটা বলছে যে আমাদের ভারতবর্ষে যে সিএমদের যদি অ্যাভারেজ অ্যাসেট দেখা যায়, তাহলে সেটা হচ্ছে 52.59 কোটি টাকা। ঠিক আছে? চলো, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, which team has owned its 33rd Santosh Trophy in the 78th edition of Santosh Trophy 2024-25? ইম্পর্টেন্ট প্রশ্ন। 34তম সন্তোষ ট্রফি, সরি 38তম এডিশন অফ সন্তোষ ট্রফি 2024-25 কে জিতলো তার নিজস্ব 33তম সন্তোষ ট্রফি হিসাবে? চলো দেখা যাক। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং আমরা রিসেন্টলি দেখেছি সন্তোষ ট্রফি জেতার পরে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি কিন্তু পুরো টিমকে কিন্তু ফেসিলিটেটও করেছেন, ফেলিসিটেটও করেছেন। আমি এই ফেসিলিটেট আর ফেলিসিটেট এই দুটোর মধ্যে আমার ভীষণ গোলায়। ঠিক আছে? বাংলা মিডিয়ামে পড়া মেয়ে তো, ওই জন্য একটু সমস্যা হয় আমার। তো সেক্ষেত্রে আমরা দেখব পশ্চিমবঙ্গর যে টিম আছে সেটা কিন্তু মোস্ট সাকসেসফুল টিম ইন দ্য হিস্ট্রি অফ সন্তোষ ট্রফি।
এইবারে সন্তোষ ট্রফির ৭৮তম এডিশন হয়েছিল এবং এই ৭৮তম সন্তোষ ট্রফির এডিশনে যেটা কিনা ২০২৪-২৫ ছিল, সেখানে টিম ওয়েস্ট বেঙ্গল কেরালা টিমকে হারিয়ে ৭৮তম সন্তোষ ট্রফি জিতেছে এবং এইটা পশ্চিমবঙ্গ টিমের ইন্ডিভিজুয়াল ৩৩তম সন্তোষ ট্রফি, মানে ৩৩তম টাইটেল অফ ওয়েস্ট বেঙ্গল টিম। সন্তোষ ট্রফি এটা স্টেট লেভেল একটা ন্যাশনাল ফুটবল কম্পিটিশন। এটা কন্টেস্টেড বাই স্টেট অ্যাসোসিয়েশনস অ্যান্ড গভর্নমেন্ট ইনস্টিটিউশনস আন্ডার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ১৯৪১ সালে এই সন্তোষ ট্রফি তৈরি হয়েছিল এবং কারেন্ট চ্যাম্পিয়ন ওয়েস্ট বেঙ্গল কেরালাকে হারিয়ে এবং মোস্ট সাকসেসফুল টিম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টোটাল 33 টাইটেলসের সাথে। ওকে, চলো। India's first glass bridge over the sea was inaugurated in which location? ভারতের কোথায় ভারতের প্রথম, দেখো এই সুপারলেটিভ যখনই চলে আসবে তখন সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। তো ভারতের প্রথম গ্লাস ব্রিজ রিসেন্টলি কোন মানে সমুদ্রের ওপর ভারতের প্রথম গ্লাস ব্রিজ রিসেন্টলি কোথায় ইনগ্রেট করা হয়েছে? একদম সঠিক, কন্যাকুমারী। কন্যাকুমারী তামিলনাড়ুর চিফ মিনিস্টার শ্রী এম.কে. স্ট্যালিন কিন্তু রিসেন্টলি ভারতের প্রথম গ্লাস ব্রিজ ওভার সি ইনগ্রেট করলেন এবং এই ব্রিজটা কিন্তু তামিলনাড়ুর দুটো অত্যন্ত আইকনিক টুরিস্ট স্পটকে কানেক্ট করছে। একটা হচ্ছে বিবেকানন্দ রক, আশা করছি তোমাদের মধ্যে অনেকে বিবেকানন্দ রক গেছো বা ছবিতে দেখেছো। আমি নিজে গেছি ছোটবেলায়, ক্লাস 7-এ পড়তাম তখন, বাবা নিয়ে গেছিল বিবেকানন্দ রক মেমোরিয়ালে। অ্যাকচুয়ালি তারপর থেকে সেভাবে ট্যুর করা হয় না, বাবা যতদিন সার্ভিসে ছিলেন ততদিন এলটিসি পেতেন, তো আমরা প্রত্যেক বছর কোথাও না কোথাও ঘুরতে যেতাম। তারপর থেকে আর হয় না। রক মেমোরিয়াল এবং ১৩৩ ফুটের থিরুভালুর স্ট্যাচু এই দুটোকে কানেক্ট করছে এবং যে দুটো কিনা কন্যাকুমারী বা তামিলনাড়ুর টপ টুরিস্ট ডেস্টিনেশন। ৩৭ কোটি টাকা খরচা করে এটা কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে আমরা যদি দেখি, এই দেখো বিবেকানন্দ রক এবং তিরুভালুর স্ট্যাচু, এই দুটোকে কানেক্ট করেছে এই গ্লাস ব্রিজটা এবং এটা ভারতের প্রথম সমুদ্রের ওপরের গ্লাস ব্রিজ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। Question number 6. विवाद से विश्वास स्कीम is associated with which sector? বিবাদ সে বিশ্বাস নামক স্কিমটি কোন সেক্টরের সাথে যুক্ত? এগ্রিকালচার, ট্যাক্সেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এডুকেশন। উত্তর দাও। একদম সঠিক উত্তর, ইট ইজ রিলেটেড উইথ ট্যাক্সেশন। ট্যাক্সেশন এবং কোন ট্যাক্সেশন? ইনকাম ট্যাক্স সেক্টরের সাথে যুক্ত। বিবাদ সে বিশ্বাস ভিএসভি স্কিম হচ্ছে ইনকাম ট্যাক্স সেক্টরের সাথে যুক্ত এবং এইটা বেসিক্যালি এই স্কিমের উদ্দেশ্য হচ্ছে টু রিডিউস পেন্ডিং লিটিগেশন, প্রোভাইড ট্যাক্স পেয়ার্স উইথ পিস অফ মাইন্ড, সার্টেনিটি অ্যান্ড সেভিং। মানে বেসিক্যালি এইটার মাধ্যমে, এই স্কিমটার মাধ্যমে যাদের ধরো বহুদিনের ইনকাম ট্যাক্স বাকি আছে, সেখানে হয়তো লেট ফি পড়েছে, তো আপাতত ধরো অনেকটা বাকি আছে, অনেকটা অ্যামাউন্ট বাকি আছে, তো সেই স্কিমের মাধ্যমে সেই সমস্ত ব্যক্তিকে অথরিটির মাধ্যমে একটা পার্টিকুলার একটা সেটেলমেন্ট করা হবে যে ঠিক আছে আপনার এত% ছাড় দিয়ে আপনার এই ট্যাক্সটা পড়ছে যে বা ডিসপিউট কিছু আছে সেইটা আপনি পে করে দিন যাতে আপনি আপ টু ডেট হয়ে যান। তো দিস ইজ বিবাদ সে বিশ্বাস, ইট ইজ রিলেটেড উইথ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, question number 7. In 2024, what was India's global rank in terms of foreign exchange reserve? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের নিরিখে 2024-এ ভারতের ওভারঅল বিশ্বে পজিশন কি ছিল?
একদম সঠিক যারা বলেছো 4th। যদিও রিসেন্টলি ভারতের পজিশন একটু খারাপ হয়েছে, কারণ ইন্ডিয়ার যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা প্রায় $4.1 বিলিয়ন কমে $640.28 বিলিয়ন হয়েছে ডিসেম্বর 27 রিপোর্ট অনুযায়ী। এবং এই সিগনিফিকেন্ট যে ডিপটা হয়েছে সেটা হচ্ছে ফরেন কারেন্ট অ্যাসেট যেটা, সেটার রিডাকশনের জন্য। কিন্তু তাও গোল্ড রিজার্ভ যেহেতু বেড়েছে, তাই ভারত কিন্তু তার যে প্রিভিয়াস পজিশন, মানে নভেম্বরে ভারত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস এর নিরিখে 4th পজিশনে ছিল। তো ফরেন কারেন্ট অ্যাসেট কমলেও গোল্ড রিজার্ভটা যেহেতু বেড়েছে, সেই কারণে ভারত তার যে 4th পজিশন সেটা কিন্তু রিটেন করতে পেরেছে সাকসেসফুল। ঠিক আছে, নেক্সট। 8. Where has the Indian Army unveiled the statue of Chhatrapati Shivaji Maharaj? ভারতীয় সেনা রিসেন্টলি ছত্রপতি শিবাজি মহারাজের স্ট্যাচু কোথায় আনভিল করেছেন বা উন্মোচন করেছেন? একদম সঠিক উত্তর লাদাখ। অনেকেরই ফেভারিট ডেস্টিনেশন, আমারও ভীষণ যাওয়ার ইচ্ছা। আমি লাদাখ যাইনি, তবে মাঝে মাঝে খুব মনে হয়। আমার যেহেতু ছোটবেলা থেকে একটা ব্রিদিং এর প্রবলেম আছে, তো ওখানে গেলে আদৌ আমি মানে বাঁচতে পারবো কিনা বা যথেষ্ট টেনশন হয় সেটা, কিন্তু যাওয়ার প্রত্যন্ত ইচ্ছা। দ্য ইন্ডিয়ান আর্মি রিসেন্টলি ইনস্টল করেছে স্ট্যাচু অফ মারাঠা ওয়ারিয়ার ছত্রপতি শিবাজি মহারাজ। কোথায়? অন দি ব্যাঙ্ক অফ প্যাংগং লেক, প্যাংগং লেকের তীরে, এবং 14,300 ফিট উচ্চতা যেটা, এবং যেটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অনেক কাছাকাছি চায়নার, তাই তো? এখানে আর্মির যে 14 কর্পস বেস আছে তাদের তরফ থেকে এটা রিসেন্টলি ইনগ্রেট করা হয়েছে। দেখে নিই একটু ছবিটা। দিস ইজ, দেখো প্যাংগং লেক, অসাধারণ একটা মানে মানে সিনিক বিউটি প্যাংগং লেক, তার সামনে ছত্রপতি শিবাজি মহারাজের ছবি, যেটা মানে স্ট্যাচু, যেটা কিনা আমাদের মানে বীরত্বের প্রতীক, এবং তার সামনে আমাদের ভারতের যোদ্ধারা। চলো, এটা আজকে শেষ প্রশ্ন। When was Global Family Day celebrated? আজকে ভীষণ অল্প প্রশ্ন আছে। গ্লোবাল ফ্যামিলি ডে নট আ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু যেহেতু আমরা 1 জানুয়ারি একদম বছরের শুরুর দিনটাতে সেলিব্রেট করি, সেই কারণে দিনটা মনে রাখবে, এটা অটোমেটিক্যালি মনে থাকে। গ্লোবাল ফ্যামিলি ডে আমরা প্রত্যেক বছর 1 জানুয়ারিতে অবজার্ভ করে থাকি, এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে ফস্টারিং পিস, ইউনিটি, অ্যাপ্রিসিয়েশন, মানুষ একসাথে যাতে থাকতে পারে। এখন আর জয়েন্ট ফ্যামিলি কনসেপ্ট নেই, জয়েন্ট ফ্যামিলি কনসেপ্ট নেই, এখন নিউক্লিয়ার ফ্যামিলি। বাচ্চারা খুব হিংসুটে হয়ে যাচ্ছে, আমি তো দেখছি। মানে খুব সিম্পল টার্মে আমি যদি বলি, টার্মটা অনেকের খারাপ লাগতে পারে। মানে আগে 2-3 জন ভাই বোন থাকতো একসাথে, আর নিজেদের ভাই বোন না হলেও কাকার মেয়ে, জ্যাঠার মেয়ে, ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করতো, সেই ব্যাপারটাই ছিল। প্রথমত এখন বাচ্চারা বাইরে যায় না, খেলে না, সারাক্ষণ মোবাইল নিয়ে থেকে, তার মধ্যে নিউক্লিয়ার ফ্যামিলি, একটা করে বাচ্চা, মেশাটাই ভুলে যাচ্ছে লোকজন। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে গ্লোবাল ফ্যামিলি ডে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আমরা চাই যাতে এখনো মানে আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো সেই কারণে জয়েন্ট ফ্যামিলির গুরুত্বটা জানি। তোমরা যারা বড় হয়েছো তারা জানো। কিন্তু আজকালকার দিনের বাচ্চারা যারা ওই একটা ফ্ল্যাটের 2 কামরার ঘরে থাকে, মানে পাশের ফ্ল্যাটের বাচ্চার সাথেই যার হয়তো খুব রেয়ারলি যোগাযোগ হয়, তাদের ওয়ার্ল্ড বলতে ওই মোবাইলে কার্টুন বা কোনো রিলস দেখা, সেই যেই জীবনটাই যেন একটা কেমন মেকানিক্যাল হয়ে যাচ্ছে। ঠিক আছে? চলো, আমি মেয়ে হয়েও বাড়ির পাড়াতে পাশে বাড়ি, বা তখন খেলতে বেরোতাম বিকালবেলা একসাথে স্কুল থেকে ফিরে, তো সেই জিনিসটাই নেই। এই বছরের পার্টিকুলার থিম এখনো দেওয়া হয়নি, বা আমি এখানে দিইনি। এই বছরের থিম যেটা এমফাসাইজ করছে সেটা হচ্ছে ব্রিজিং জেনারেশনাল গ্যাপস অ্যান্ড ফস্টারিং কানেকশনস অ্যামং ডাইভার্স কমিউনিটিস টু ক্রিয়েট আ ইউনিফাইড অ্যান্ড পিসফুল ওয়ার্ল্ড। তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আমার নোটবুক তোমাদের জন্য, যেহেতু সামনে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন এক্সাম আছে, সেই কারণে নোটবুকের তরফ থেকে ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে মেগা কোর্স লঞ্চ করা হয়েছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য। সেখানে ইংলিশ, বাংলা, জিএস, অ্যারিথমেটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডেইলি পড়াচ্ছি। মোর দ্যান 300 প্লাস ক্লাসেস পাবে। আমরা এটা আপাতত যা ডিজাইন করা আছে এটা চলবে মার্চ অবধি। যদি তারপরেও মানে ডিলে হয় পরীক্ষার, আমরা এটাকে অবশ্যই তারও পরে এটাকে কন্টিনিউ করব। তবে মার্চ অবধি আমরা ইচ সাবজেক্ট
সাবজেক্টে 70-এরও উপর ক্লাস দেব এবং ইট ইজ কমপ্লিটলি ফ্রি, বাট ডোন্ট থিঙ্ক ইট ইজ নট আপ টু দ্য মার্ক। ইট ইজ বেটার দ্যান এনি পেড কোর্স অ্যাভেলেবল ইন এনি মার্কেট। তুমি দেখে নিতে পারো, আমরা পেড কোর্স দিচ্ছি না মানে এমন না, এটার কোনো ভ্যালু নেই। ইট ইজ, তোমরা ক্লাসেস করো, লেভেল দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিরকম লেভেলের আমরা ক্লাসেস করাচ্ছি। অলরেডি ক্লাসেস স্টার্ট হয়ে গেছে ফ্রম 1st of January এই নোটবুক ইউটিউব চ্যানেলেই। এবং দেখো আমরা এই রুটিন ফলো করে পড়াচ্ছি। মানডে টু সানডে আমাদের ক্লাস রুটিন তোমাদের সাথে শেয়ার করা আছে। অ্যাকর্ডিং টু দ্যাট ক্লাস রুটিন হবে। এই লালগুলোকে যদি বাদ দিয়ে দাও, দিস ইজ মাই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তো এগুলো বাদ দিলে টোটাল আমরা যদি দেখি তাহলে সপ্তাহে আমরা 23টা ক্লাস দিচ্ছি অন মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ পিলি। ঠিক আছে? তো আর যারা আমাদের পেড ব্যাচে আসতে চাইছো, তো সেটা এখন অবধি 2025 আমরা সেভাবে ডিজাইন করা হয়নি, হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো। এবং থেকো সাথে, আশা করছি আমরা এই বছর তোমাদের জন্য অনেক কিছু করতে পারবো। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান অ্যান্ড ফর বিং উইথ নোটবুক, বিং উইথ মি। এখানেই আমরা আমি ক্লাসটা শেষ করছি, বছরের প্রথম ক্লাস। এবং চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব আমার তরফ থেকে সাহায্য করার, গাইডেন্স দেওয়ার, সেটা দেওয়ার। অ্যান্ড অবশ্যই যদি তোমার মনে হয় যে না, পার্সোনালি আমার সাথে কোনো দরকার আছে, কিছু ডিসকাস করতে চাও, দেন মাই নাম্বার ইজ 7003859744। দিস ইজ মাই নাম্বার, গার্গী। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। কলটা করলে একটু অফিস আওয়ারে কল করলে আমি ধরতে পারবো না, বলেই দিলাম। আফটার অফিস আওয়ার কল করো। আমাদের ইউটিউব চ্যানেল তো এটাই, টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ডেইলি পিডিএফটা, ওটা আমি শেয়ার করে দিই। তো সেটার ইউটিউব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। আর নাথিং মোর, যে কোনো ইস্যুতে তুমি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ফোনটা অফিসিয়াল আওয়ার করো না, আমি ফোন ধরতে পারি না অফিসিয়াল আওয়ারে। ঠিক আছে? যদি আমি করে কল ব্যাক করে নিই সুবিধা মতো। আশা করছি এমন কেউ নেই এখন অবধি কল ব্যাক করিনি তাকে। ওকে? সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, ভালো থেকো, বাই।